এই স্বার্থের দুনিয়ায় কেউ আপন না ভাই, কেউ আপন না। আপনার খারাপ সময়ে কেউ আপনার পাশে থাকতে চাবে না, কেউই না। আপনি যখন মানুষকে সময় দেওয়া বাদ দেবেন তখন দেখবেন মানুষ আপনার আপনার থেকে দূরত্ব নেওয়া শুরু করবে। আপনাকে তারা ঘৃণা করবে, আপনার থেকে তারা দূরে দূরে সরে যাবে যখন আপনি নিজে থেকে তাদেরকে সময় দেওয়াটা বাদ দেবেন। আপনি যখন কারো সাহায্যে না আসবেন তখন দেখবেন যে আপনাকে কেউ আর মনে করবে না। বাংলা কথা, এই দুনিয়াতে আপনি তার কাছে ভালো যাকে আপনি সাহায্য করতে পারবেন, সময় দিতে পারবেন, যার বিপদ আপদে আপনি পাশে থাকতে পারবেন, তার প্রত্যেকটা বিষয়ে আপনি মনে করেন যে হেল্প করতে পারবেন। তখন আপনি মনে করেন যে একজন মানে ভালো মানুষ, প্রয়োজনীয় মানুষ, গুরুত্বপূর্ণ একটা মানুষ। আপনি ছাড়া চলবেই না। তো বাংলা কথা, এই এই রাখাল কামলার কখন কোথায় কার প্রয়োজন পড়ে আমি এটাই দেখবো। তো আমার এখন একটা টার্গেট, জীবনে যদি সফল হতে পারি তাহলে সবার সাথে দেখা হবে, তা না হলে কারোর সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই। আমি আমার এই চার দেয়ালে যে সকল কর্ম করতেছি সেই সকলের মাঝেই আমি নিজেকে বন্দিভাবে রেখে দেব। যা আছে কপালে সেটাই হবে সকালে। সোজা কথা ভাই, আপনার ধরা ধরেন একটা ইচ্ছা আছে, আপনি একটা খামার বানাবেন বা একটা গাড়ি কিনবেন বা একটা রিক্সা কিনবেন। তো এখন আপনার কাছে টাকা নাই, আপনি আপনার আপনজনদের থেকে টাকা ধার চাইলেন। তখন তাদের বহু রূপ দেখতে পারবেন। কারো পেট ব্যথা, কারো শরীর খারাপ, কারো ব্যাংক অ্যাকাউন্ট খালি, কারো ব্যাংকের টাকা লক হয়ে গেছে, কেউ ধার করে চলতেছে, অনেকে অনেক ধরনের অজুহাত দেখাবে আপনার। তো দুনিয়াটা কিছুটা এরকমই, স্বার্থের দুনিয়া, যেখানে যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার পাশে কেউ থাকবে না, আর যখন তারা বিপদে পড়বে তখন আপনি কিন্তু ঠিকই আপনি আপনার সর্বোচ্চ দিয়ে আপনার মনে করেন যে যতটুকু সাধ্য আছে আপনি কিন্তু সাহায্য ঠিকই করবেন। তো এখন কথা হচ্ছে, আপনারা তো ড্যাব ড্যাব করে ছায়া থেকে আমার ভিডিও দেখতেছেন, এখন পর্যন্ত কিন্তু আমার ভিডিওতে একটা লাইকও দেননি, একটা কমেন্টও করেননি। আমি কিন্তু সেটা খেয়াল করলাম। শুধু কি আমার ভিডিও দেখলে হবে? একটু লাইক কমেন্ট শেয়ারও তো করতে হবে। একটু শেয়ার করে দিবেন, 2-4 জনের মাঝে শেয়ার করে দিলে মনে করেন যে যাই হোক কেউ তো কিছু শিখতে পারবে। এমনটা না যে আমি এতটাই মানে অকর্মা যে আমার ভিডিওর দ্বারা কেউ কোনো কিছু শিখতে পারবে না। আর আমি কিন্তু আর ফেসটা খুব কমই শো করি। আমি শুধুমাত্র চেষ্টা করি আমার যে 2-1টা গরু আছে এগুলোকে নিয়ে ভিডিও করার চেষ্টা করি এবং সেগুলোই আপনাদের মাঝে আমি উপস্থাপন করে থাকি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 2টা গরুর কাজ করতেছি। 2টা গরুর কাজ করা কিন্তু খুবই একটা কঠিন না, খুব একটা সহজও না। আসলে যত বেশি সংখ্যা যত বেশি হবে পরিশ্রম তত কমে আসবে। কীভাবে কমে আসবে? যখন আপনার খামারে 10টা গরু থাকবে তখন আপনার অবশ্যই একটা মজবুত একটা পাইপ থাকবে, মজবুত একটা পাকা মাথা থাকবে, মজবুত একটা ড্রেন থাকবে। তখন আপনি কি করলেন? শুধু মনে করেন যে ড্রেনটাকে হলো ডাইরেক্ট রাস্তার পাশে বড় ড্রেনের সাথে কানেক্ট করে দিলেন, আর আপনি শুধু এই মাথাটাতে মনে করেন যে মজবুত পাইপ দিয়ে শুধু পানির সাঁটা মারবেন, দেখবেন যে সব কিছু একদম ধুলো, মানে সব ময়লা আবর্জনা মলমূত্র যা আছে সব কিছু ধুয়ে চলে গেল। দেখছেন কত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। এখন আমি পালতেছি 2টা গরু। 2 গরু হিসাবে একটা সাধারণ গোয়ালঘর, যে গোয়ালঘরের গোবর মনে করেন আমার পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। আমি মনে করেন যে প্রতিদিন দূরে নিয়ে যে ফেলেতেই। তো এরকমই আর কি। আর খাবার দেওয়ার বিষয়টা তখন একটু মানে খাবার খরচ বেড়ে যাবে, কিন্তু বাড়ুক, সমস্যা নেই, লাভও আছে। তো একটা ভাইয়ের আমি ভিডিও দেখলাম ইউটিউবে। ভাই আসলে ভিডিওটা এরকম পোস্ট করছে যে গায়ে গরুতে লাভ বেশি নাকি বকনা গরুতে লাভ বেশি। তো এখন সে তার উত্তরে বলছিল যে আসল কথা গায়ে গরুতে লাভ বেশি। এখন কথা হচ্ছে তার এলাকায় না হয় দুধের দামটা একটু বেশি, যে কারণে সে বলতেছে গায়ে গরুতে লাভ বেশি। এর মানে কিন্তু এই না যে সে ষাঁড় গরু পালে না, সে ষাঁড় গরুও পালে, তবে ষাঁড় গরুগুলো তার গায়েরই বাচ্চা। আবার আমি কিছু কিছু জেলার আমি ভিডিও দেখি, তারা মনে করেন যে তাদের বাসার ভালো ভালো গাই গরুকে বিক্রি করে দিচ্ছে। তার পিছনে থাকার একটাই রহস্য, সেটা হচ্ছে কি সেই এলাকায় ধরলেন দুধের দাম 45 টাকা কেজি, 35 টাকা কেজি, মানে দুধের দাম অনেক কম। তো এখন এই কম দামে তো মনে করেন যে বিক্রি করলে হবে না। অথচ কিন্তু গরুর খাবারের দাম কিন্তু প্রত্যেকটা জেলায় একদম সমান সমান দাম। কোথাও হয়তো 1 টাকা কম, কোথাও হয়তো 1 টাকা বেশি, এই হলো পার্থক্য। সেই হিসেবে কিন্তু দুধের দাম কোনো কোনো জেলায় কম, কোনো কোনো জেলায় বেশি। যেমন আমাদের বগুড়া জেলাতে সাধারণত পাইকারিভাবে যদি দুধ নেওয়া যায় তো মনে করেন যে 60 টাকা কেজি পাওয়া যায়, এবং যদি মুদির দোকানের থেকে কিংবা যদি কোথা থেকে যদি দুধ কেনা হয় তরল দুধ যেটা প্যাকেটিং করা, তাহলে কিন্তু 70 টাকা কিন্তু গুনে গুনে দিতে হয় 1 লিটারের দাম। 1 লিটার বললেও ভুল হবে, 1 লিটারও না, 800 গ্রাম। তো এখন গাই গরুতে লাভ আছে আমি স্বীকার করলাম,
একটা গাই গরু যদি 10 কেজি দুধ দেয় তাহলে আপনি সেখান থেকে লাভ করতে পারবেন। মনে করেন যে ধরে নেন গাই গরুর খাবার খরচ বাবদ আপনার 200-300 টাকা আপনার কাছে থাকবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনার পুঁজি কম, আপনার অর্থ কম, আপনি এখন যদি ধার পানি করে যদি গাই গরু নেন তাহলে কিন্তু আপনি ঝুঁকিতে পড়ে যাবেন। ভাই আমি নিজে একটা মনে করেন যে মিডল ক্লাস বলে আমি একজন লো ক্লাস একটা মানুষ, এবং আমি সব সময় আমার ভিডিওতে কিন্তু আমি বলি যে যারা ছোট ছোট উদ্যোক্তা, ছোট ছোট খামারি, আমার থেকেও ছোট কিংবা আমার মতো বা আমার থেকে একটু বড়, মানে মোটামুটি আমার টাইপের যারা আর কি ভাই, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ভাই গাই গরুতে ঝুঁকি অনেক বেশি, অনেক 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 বেশি। আপনার যদি পুঁজি কম থাকে তাহলে আপনাকে আমি বলবো আপনারা ষাঁড় গরু পালেন। ষাঁড় গরুর অসুখ বিসুখ কম হয়। ষাঁড় গরুকে অত বেশি খাবারও দেওয়া লাগে না। ষাঁড় গরুর অত বেশি ফুড পয়জনও হয় না, হয় অনেক কম হয়। এবং ষাঁড় গরু পালনের মধ্যে শান্তি আছে। আর এই গাই গরু পালন করতে চাইলে মনে করেন যে ভাই প্রচুর পরিমাণের ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ দেখেন বছর শেষে একটা করে বাচ্চা হয়, যদি আপনার ভুলের কারণে বাচ্চাটা মারা যায় তাহলে কিন্তু আপনার সারাটা বছরের মানে ধৈর্য একদম বিফলে চলে যাবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি একটা গাই কিনে নিয়ে আসলেন হাট থেকে, যে গাইটার কাটিং ভালো, গাইটার ওলান অনেক বড়, গাইটা অনেক ভালো দুধ দেবে, ব্যাপারী বলতেছে 15 লিটার দুধ দেয়। আপনি গাইটা কিনলেন 2 লাখ টাকা দিয়ে বা 2.5 লাখ টাকা দিয়ে একটা গাই কিনে নিয়ে আসলেন, একটাই কিনে নিয়ে আসলেন। তো এখন কিনে নিয়ে আসার পরে ধরে নেন কয়েকদিন আপনি ওই রকমই দুধ পাইলেন, তারপরে আস্তে আস্তে গরুর দুধ কমে গেল, তারপরে গরু আর হিটে আসতেছে না, বা গরু হিটে আসতেছে কিন্তু মানে বীজ দেওয়ার পরে পেটের বাচ্চা আসতেছে না। আবার বাচ্চা ঠিকই আসলো, বাচ্চা হওয়ার পরে যে নতুন করে যখন দুধ দেয়, সাধারণত তো আমি দেখছি যে একটা গাই গরু যদি প্রথম চালানে যদি 10 লিটার দুধ দেয়, তারপরে চালানের শিওর 15 লিটার দুধ দেবে। তো এখন সেখানে যদি সেই গায়ে দুধ যদি কমে আসে তাহলে তো সমস্যা। তেমন বুঝতে হবে যে গরুটা যার থেকে কেনা হয়েছিল সে আসলে গরুকে দুধ বাড়ানোর জন্য ইঞ্জেকশন করতেছিল। তো ভাই অবৈধ সব কিছুতেই আছে, অবৈধ বৈধ বলে একটা কথা আছে, বার্তা আছে। এই জন্য আমি বলবো যে ভাই গাই গরু পালন করা অনেক পেঁচ পল্লা আছে। হ্যাঁ, আমি এটা বলতে পারি, আপনার নিজের রক্তের ভাই বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো বাসায় যদি গাই গরু দেখে থাকেন, তাকে বলারও প্রয়োজন নেই, তার বাসায় যাবেন, যে 4-5 দিন এমনি থাকবেন, যেহেতু আত্মীয়ই হয় সেহেতু থাকলে তো সমস্যা নেই। তার গরুর দিকে নজরদারি করবেন যে তার গরুগুলো কত কেজি করে দুধ দিচ্ছে। তো এগুলোর উপর মেসেজ করে তাকে রিকোয়েস্ট করে প্রয়োজনে হাত পা ধরে তার খামার থেকে একটা গাই গরু কিনে নিয়ে আসলেন, 2 টাকা বেশি দিয়ে কিনলেন। তো এইভাবে যদি আপনারা যদি ধৈর্যের সাথে যদি গাই গরু কিনতে পারেন তাহলে একমাত্র আপনারা লাভ করতে পারবেন। কিন্তু যদি আপনারা হাট থেকে কিংবা যদি ওই বড় বড় খামার থেকে যদি গরু কিনতে যান তাহলে আপনারা বাস খাবেন। কারণ এখন ম্যাক্সিমাম বড় বড় খামারিরা কী করে জানেন, ওদের বিজনেসটা এরকম, ওরা মনে করেন যে হাট থেকে গাই গরু কিনে নিয়ে এসে শুধু একটু রিকভার করে, মনে করেন যে গরুর একটু কৃমিনাশক করে ব্লা ব্লা করে, মনে করেন যে গরুটাকে একটু চকচকা করে, তারপর সেটাকে আপনার মনে করেন যে বিক্রি করে দেয় আর চালিয়ে দেয় যে এটা আমার খামারে দীর্ঘ 3-4 বছর ধরে আছে, ভাই এটা আমার খামারে নতুন বাচ্চা, এটা আমার খামারে এবার প্রথম বিয়ান দিছে, ব্লা 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 অনেক ধরনের মিথ্যা কথা বলে এখনকার খামারিরা, বড় বড় যারা খামারি নামে ব্যবসায়ী, খামারি নামে যারা দালাল। তো এদের প্যাঁচ পাল্লা যেন পড়েন না। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা যেহেতু আপনাদের পকেটে যদি টাকা থেকে থাকে, গরু কেনার টাকা থাকলে আমার বিশ্বাস গাড়ি ভাড়ার টাকাও আছে, হুন্ডার তেল তোলার টাকাও আছে। আপনি নিজের হুন্ডা নেই ঠিক আছে, আপনি কারো হুন্ডাতে তেল তুলে তাকে নিয়ে আপনি একটু আপনার গ্রাম, তারপরের গ্রাম, আপনার আত্মীয় স্বজন এগুলোতে ঘোরাঘুরি করে দেখবেন যে কোথায় কোথায় বাইরে গায়ে বেঁধে রাখছে, কে কে গরু পালে না পালে, সেগুলো পাশে যে ঘোরাঘুরি করে আপনারা মনে করেন যে তারা যে গরু দিতে চাইবে সেই গরু না, আপনার যে গরু পছন্দ হবে সেই গরুটাকে নেওয়ার ট্রাই করবেন। এভাবে যদি চেষ্টা করেন তাহলে আপনারা গাই গরু পালনে লাভবান হতে পারবেন। আর গাই গরু পালনে লাভবান হওয়ার একটা সহজ উপায় হলো এই, গাই যদি সত্যিকারের অর্থে 10-15 লিটার দুধ যদি দিয়ে থাকে তাহলে কিন্তু গায়ের দুধ বিক্রি করে গায়ের খরচও চললো, গায়ের যে একটা বাচ্চা হলো সেই বাচ্চার খরচও উঠে আসলো। এই বাচ্চাটা যদি ষাঁড় বাচ্চা হয় তাহলে 6 মাস পরে আপনি অনায়াসে এই বাচ্চাটাকে 6-9 মাস পরে বাচ্চাটাকে আপনি 70-80 হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। এবং যদি বকনা বাচ্চা হয় তাহলে আপনি যদি রেখে দেন তাহলে ওই বকনাটাও বছর 2-এর মধ্যে আল্লাহর রহমতে গাভিন হয়ে যাবে। তো যদি এরকম একটা ইচ্ছা থাকে তাহলে আপনাদের লস নাই। তবে আমি বলবো যে ভাইদের ঝুঁকি অনেক বেশি, দেখলেন তো কত প্যাঁচ পাল। অথচ যদি আপনার কাছে যদি 1-2 লাখ টাকা থাকে, আমি বলবো, আমি যেহেতু বাছুর গরু সেক্টরটা করে থাকি,
যদি আপনার কাছে 3 লক্ষ টাকা থাকে আর একটা যদি রেডিমেড গোয়াল ঘর থাকে, তাহলে আপনি হাটে যাবেন 2.5 লাখ টাকা নিয়ে। আপনি বাজেট ধরবেন 50,000 টাকা, 50, 51, 45, 47 এইরকম বাজেটে মনে করেন যে 5টা গরু ক্রয় করবেন, 5টা ষাঁড় গরু ক্রয় করবেন। এবং গরুগুলো কী দেখে নির্ধারণ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গরুগুলো আপনি যদি লাইফের ফার্স্ট টাইম গরু পালন করে থাকেন, অবশ্যই আমি বলবো যে ক্রস গরু কিনেন। ক্রস বলতে আমি ফ্রিজিয়ান বোঝাচ্ছি, ফ্রিজিয়ান ক্রস, বা মনে করেন যে অন্যান্য যে যাদের ক্রস গরুগুলো আছে এগুলো। আর আমি বলতেছি সাহেওয়ালও কেনার দরকার নাই, তারপরে ওই ব্রাহ্মারও দরকার নাই, ওই নেপালি গিরেরও দরকার নাই, কাঙ্কারাদেরও দরকার নাই। সাধারণ যেগুলো ক্রস গরু সেগুলো ক্রয় করবেন। শুধু দেখবেন যে গরুর পাগুলো যেন খুঁটার মতন মোটা হয়। ধরে নেন বাঁশ, আপনারা তো বাঁশ চেনেন, একটা বাঁশের গোড়ালি যেরকম মোটা, আপনারা লক্ষ্য করবেন যে বাছুর গরু হলেও, গায়ে মাংস না হলেও, বাচ্চাটার আমি দেখতেছি যে বাচ্চাটার 4টা পায়ের গোড়ালি বা পা একদম বাঁশের খুঁটির মতো মোটা। এই বাছুরটাকে নির্ধারণ করে কিনবেন। লাগে 2,000 টাকা বেশি দিয়ে কিনবেন। আমি বলতেছি না যে আপনারা 2 টাকা কমে কিনেন, কোনো দরকার নাই। সামনে ভালো জিনিস পাইছেন, আপনাদের যদি মনে হয় যে না, আমি আর গরু কেনার সময় ভাববেন যে আমি গরুটাকে যদি আমি 50,000 দিয়ে কিনি, একে যদি আমি 20,000 টাকা খাওয়াই, তাহলে হলো কত, 70,000। তো 70,000 টাকা দিয়ে খাওয়ানোর পরে গরুটাকে আমি ঠিক কত দিয়ে বিক্রি করতে পারবো? যদি 1 লাখ টাকা দিয়ে বিক্রি করতে পারি, তাহলে আমার 30,000 টাকা একটা গরু থেকে লাভ আসলো। এইরকম চিন্তাধারা করে মনে করেন যে আপনি 5টা গরু ক্রয় করলেন, 5টা গরু ক্রয় করে নিয়ে এসে, আচ্ছা স্যাম্পল হিসেবে আমার কালো গরু দেখতে পাচ্ছেন না, কালো ষাঁড়টা, এই ক্যাটাগরির বাইর থেকে ভালো ক্যাটাগরির গরু আপনারা 50-51 মধ্যে পেয়ে যাবেন, বা 47-48ও পেয়ে যেতে পারেন, হাটের উপর ডিপেন্ড করে। নিয়ে আসার পরে সর্বপ্রথম যেটা কাজ, 7 দিন কোনো প্রকারের কোনো ওষুধ দিবেন না। দিবেন যদি দেখেন আচমকা খুবই বেশি অসুস্থ হয়ে গেছে, তখন ডাক্তারের পরামর্শ নেবেন। তা না হইলে কোনো প্রয়োজন নাই। বাংলা কথা, 7 দিন পরে একটা মনে করেন যে ঔষধ পাওয়া যায়, সেটা হলো কৃমি ঔষধ বা চামড়া কৃমি। তো সর্বপ্রথম আপনারা চামড়া কৃমিটা করবেন। চামড়া কৃমিটা করে নিতে বেশি টাকা লাগে না, এটা ইঞ্জেকশনের মাধ্যমে মনে করেন যে এটাকে পুশ করা যায়। ভেটেরিনারি ডাক্তার তো সব এলাকাতে থাকে, ডাক্তারকে ফোন দিয়ে বলবেন যে ভাই, আমার বাসায় 5টা ষাঁড় আছে, বাছুর ষাঁড়, আমি আমার ষাঁড়গুলোকে চামড়া কৃমি করে নিতে যাচ্ছি। তো অবশ্যই সে আসবে, সবাইকে চামড়া কৃমি করে নেবেন, এবং ওয়েদারটা সেদিন ঠান্ডা হতে হবে। কৃমিনাশক ইঞ্জেকশন করে নেওয়ার পরে তাদের সব সেভ করা গরুকে আপনি গোসল করে দেবেন। গোসল করে দেওয়ার পরে বিসমিল্লাহ বলে সবাইকে খাইতে দেবেন। আচ্ছা ঠিক হলো, গেল প্রথম ধাপ। তারপরে আপনি ওষুধ দোকানে গেলেন যে একটা লিভার টনিক, একটা ক্যালসিয়াম, তারপরে একটা হলো ভিটামিন। এই 3 ধরনের তরল ঔষধ পাওয়া যায়, যেগুলো গরুর শরীরটাকে আরও সুন্দর করে তুলবে। এরকম 3টা জিনিস কিনে নিয়ে আসতে হবে মাস্ট। আর হলো সাথে গরুর বডি ওয়েট অনুযায়ী কাকে কয়টা ট্যাবলেট খাওয়ানো যায়, রেনাডেক্স নামে ক্রিমি ট্যাবলেট। এটা ডাক্তারকে বলবেন, ডাক্তার আমার এই 5টা গরুকে কটা করে ট্যাবলেট খাওয়ানো যাবে। ডাক্তার তো গরু দেখে বুঝতে হবে, ডাক্তার তো আমি বলবো আপনি তখন খাতায় লেখা রাখবেন, লেখে রেনাডেক্স ট্যাবলেটটা কিনে নিয়ে আসবেন। রেনাডেক্স, বুঝতে পারছেন? এটা একটা ভেটেরিনারির একটা ঔষধ, আমি কোনো প্রমোট করতেছি না, কারণ আমার গরু পালার বয়সের আগে থেকে তাদের এই কোম্পানি। তো এখন ওষুধ কিনে নিয়ে আসে, এটা কারণটা কি, চামড়া কৃমি করা ঠিক 7 দিন পরে আপনারা মনে করেন যে এই সকালবেলা 7 দিন পরে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সব কটাকে আপনারা এই ট্যাবলেটটা খাওয়াই দিলেন। দেওয়ার আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে গরুদেরকে খাওয়াই দিলেন। তাতে কি হলো, চামড়া কৃমি দেওয়ার কারণে গরুর শরীরে চামড়া কৃমি মারা গেল, তারপরে হলো পেটের কৃমিরও মারা গেল এই ট্যাবলেটটা খাওয়ানোর কারণে। এতে করে গরু আপনার রিকভারি, এবং তার পাশাপাশি আপনি সর্বপ্রথম লিভার টনিকটা খাওয়া দেন 5টা গরুকে। বোতল শেষ না হওয়ার আগ পর্যন্ত সবাইকে খাওয়াতে থাকলেন প্রত্যেক দিন। বোতল শেষ হয়ে গেলো সাইডে রেখে তারপরে জিঙ্ক খাওয়ালেন 1 বোতল বা 2 বোতল, বা একটা 5 লিটারের একটা বোতল নিয়ে আসলে আমি মনে করি আমরা 5টা গরুকেই খাওয়ানো কমপ্লিট হয়ে যাবে। ডে বাই ডে খাওয়াতে দেখবেন যে বোতলটা শেষ হয়ে যাবে। এবং ডাক্তারের কাছ থেকে অবশ্যই পরিমাণটা শুনে নেবেন যে আমি ঠিক কত কাক করে খাওয়াবো। তারপর আমি বলে রাখতেছি, যেহেতু আমি বাছুর গরু সেক্টরে আছি, যেহেতু আপনাকে বলতেছি যে 50,000 টাকা বাজারে গরু কেনেন, তাহলে বলবো যে 2 কাক, যে বোতল আছে না, যে বোতলে করে ওষুধটা নিয়ে আসেন আর কি, যে জার্কিনে, ওই জার্কিনের কাকটা আছে না, উপরে যে মুখা, ওই মুখাতে 2 মুখা মনে করেন যে ওষুধ আপনারা খাওয়াই দিবেন। তাহলেই মনে করেন যে হয়ে যাবে সব কয়টা গরুকে। তো যাই হোক, জিঙ্ক শেষ হওয়ার পরে, তো এখন জিঙ্কের কাজটা হলো এরকম, জিঙ্ক খাওয়ালে দেখা যায় যে গরুর মনে করেন খাবারের রুচি বাড়ে। তো খাবারের রুচি তো বাড়লো,
তার পাশাপাশি জিঙ্ক শেষ হওয়ার পরে যেহেতু রুচি কিন্তু বেড়ে গেছে, এখন ক্যালসিয়াম দিচ্ছি কারণ গরুর, যেহেতু আপনি হাট থেকে গরু ক্রয় করে নিয়ে আসছেন, সো এখন গরুর তো শরীরের অবস্থা খুব একটা ভালো না। কোনো গরুর শরীরে অনেক বেশি হাড্ডি, কিন্তু ফ্রেম অনেক সুন্দর, কিন্তু গায়ে হাড্ডি। তো এই ক্যালসিয়ামটা খাওয়ানোর পরে কিন্তু গরুর শরীরের মানে ম্যাক্সিমাম মানে ক্ষত বিক্ষত বলেন কিংবা গরুর মানে শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তো সেটাও পূরণ হয়ে গেল। তারপর আল্লাহর রহমতে আপনাদের একটা টিপস দেব, আপনাদের এলাকায় যদি মিক্সার খাবার পাওয়া যায় মিক্সার খাবার খাওয়াবেন, না যদি না পাওয়া যায় তাহলে আপনি সুন্দর করে এসিআই কোম্পানির ফিড খাওয়াবেন। এর এসিআই কোম্পানির ফিড অনেক ভালো, যেটা আমি খাওয়াই থেকে আমার বাসা শহরে, যার কারণে আমি অত মানে দানাদার খাবারের ব্যবস্থা করতে পারি না। আমি এসিআই কোম্পানির ফিডটা তার সাথে দিচ্ছি, দেই বেশি না, আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী যতটুকু দেওয়া লাগে ততটুকু দিয়ে দিবেন। দিলেই বুঝতে পারবেন যে গরু হজম করতে পারতেছে কি পারতেছে না। গরু যদি হজম করতে পারে তাহলে বুঝবেন যে সমস্যা নাই, আর না হলে তো মনে করেন যে কথাই নাই। যাই হোক, এভাবে চেষ্টা করবেন ধৈর্যের সাথে। যদি 6টা মাস 3 মাস পাললেন প্রথমে, বুঝছেন, এই তো আমি যে কথাটা বললাম এই অনুযায়ী 3 মাস আগে পালন করলেন। 3 মাস পালন করার পরে আপনি কিন্তু যেদিন কৃমিনাশক ইঞ্জেকশনটা করাইছেন সেই ডেটটাকে অবশ্যই ক্যালেন্ডারে গোল দাগ করে লেখা রাখবেন। তো এখন কৃমিনাশকের ডেট আবার 3 মাস পরে আবার চলে আসবে। 3 মাস পরে মনে করেন যে বিসমিল্লাহ বলে আবার সব গরুকে কৃমি মারবেন। কৃমি ইঞ্জেকশন করার পর আবার ওই 8-7 দিন পরে মনে করেন যে ওই বোলাসটা খাওয়াবেন, মানে ডেনাডেক্স নামের ওই ট্যাবলেটটা সবাইকে খাওয়াই দেন 5টা গরুকে। এবং খাওয়ানোর পরে কিন্তু বিসমিল্লাহ বলে আবার ওই লিভার টনিক, জিঙ্ক আর ক্যালসিয়াম এই 3টা খাওয়ালেন। তো এই যে 6টা মাসের ব্যবধানে আপনার এই গরুগুলোর মনে করেন যে লুক আসবে, সুন্দর চেহারা আসবে। ভাই বিশ্বাস করেন, প্রত্যেকটা গরু আপনি 1 লক্ষ টাকা করে বিক্রি করতে হবে। এবং আমি ধরে নিলাম প্রত্যেকটা গরুর পিছনে আমার হলো 6 মাসে 20,000 টাকা খরচ গেল, কারণ আপনি নিজের বাসায় পালতেছেন, নিজের খরচে পালতেছেন, বোঝেননি? তো যদি প্রত্যেকটা গরুর পেছনে যদি 20,000 খরচ যায় তাহলে দেখা গেল যে 5 দোকানি না 4-5 কি, আমি তো হিসাবই পারি না ভাই, দাঁড়ান আমাকে হিসাবটা করে এলে 20, 20, 40, 50, 60, 70, ভালো কথা 1 লক্ষ টাকা আপনার হাতে রাখতে হবে 5টা গরু পালন করতে চাইলে। 5টা গরুকে যদি আপনি 6টা মাস পালন করতে চান তাহলে অবশ্যই আপনার হাতে 1 লাখ টাকা ক্যাশ রাখতেই হবে। যদি না রাখতে পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব না, অসম্ভব হয়ে যাবে। তো সোজা কথা, 2.5 লাখ টাকার গরু এবং 1 লাখ টাকার মনে করেন যে ঔষধ বাবদ খাবার খরচ, এই হলো 3.5 লাখ। এই 5 লাখ 7 লাখ টাকা নিয়ে বিদেশ যাওয়ার থেকে আমি মনে করি যে আমাদের দেশের যে কোনো প্রান্তে যদি আপনারা ষাঁড় গরু পালন করেন, দেখেন একটা জিনিস বিবেচনা করে দেখেন, আপনি 50,000 টাকা পিছে গরু কিনলেন, কিনে সেই গরুটাকে 6 মাস পালন করলেন, এবং কেনার সময় কিন্তু গরুগুলোর কিন্তু পার্সেন্টেজটা ভালো হতে হবে। মনে করেন যে 60%, 75% কিংবা 50% সর্বনিম্ন থাকতে হবে গরুর মনে করেন যে ব্লাড লাইন। তাহলে কিন্তু এই গরুগুলো কিন্তু 6টা মাসে কিন্তু মোটামুটি ভালো বড় হবে। এবং প্রতিটা গরু 5টা গরু যদি 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেন, আমার বিশ্বাস আপনার লাভ হবে কয় টাকা জানেন? ওদের 3.5 লাখ টাকা মাইনাস করেন, 1.5 লাখ টাকা আপনার কামাই 6 মাস পরে। যেটা কি খারাপ হইলো? আমি মনে করি এটা খারাপ না, এটা কিন্তু আপনার প্রথম ইনকাম। এই 1.5 লাখের মধ্যে ধরে নেন 6 মাস পরে কী করলেন, আপনি তো অনেক কিছু শিখলেন। শেখার একটা বিষয় আছে না, আপনি যত বেশি শিখতে পারবেন, শিখতে শিখতে একটা সময় দেখবেন যে আপনার 1 গরু থেকে লাভ হচ্ছে 50,000 টাকা। তো সেটা নয় পরে করলেন, আপনি 30 করে ধরলেন প্রত্যেক গরু থেকে লাভ। তাহলে বাংলা কথা যে এই 1.5 লাখের মধ্যে মনে করেন যে আপনি 1 লাখ টাকা ব্যবসা পারপাসে আরেকটা 2টা গরু কিনলেন। তাহলে দেখেন 6 মাসের ব্যবধানে আপনার মনে করেন যে 5টা গরুর থেকে 7টা গরু হয়ে গেল, 5টা গরু থেকে 7টা গরু হয়ে গেল। এবং গরুর যে খাবারের খরচ সেটাও কিন্তু আপনারা কিন্তু আগে রাখতে বলছিলাম 1 লক্ষ টাকা, এখন রাখলেন সেখানে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা যে রাখলেন অবশ্যই ঠিকই আছে, এটা আমি মনে করি যে 5-10 হাজার টাকা হাতে বেশি রাখলে তো সমস্যা নাই। তো এই যে 1.5 লক্ষ টাকা হাতে রেখে আপনি আবার 7টা গরু পালন করবেন বিসমিল্লাহ বলে, 7টা গরু মনে করেন আবার 6 মাস পরে এই নিয়মে সেল করলেন। আর যখন কুরবানি টাইম আসবে তখন শুধু একটা কাজ করবেন, কুরবানি ঈদের ঠিক মনে করেন যে মানে আপনি বুঝতে হবে যে আমি রোজার ঈদের আগে একটা চালান সেল করব, কুরবানির আগে একটা চালান সেল করব। তো রোজার ঈদের আগে সেল করতে হবে একটু বড় গরু, তো আপনার তোমার সঙ্গে বেশি প্রয়োজন নাই। আপনার কথা হচ্ছে আমি 4টা গরু কিনবো, 4টায় মনে করেন যে একটু বড় দেখে হাড্ডি দেখে দাঁতালা গরু কিনবো, কিনে নিয়ে এসে মনে করেন যে মোটা তাজা করে আপনি কি করলেন 3 মাস 3.5 মাস কি 4 মাস পরে রোজার মধ্যে বিক্রি করে দিলেন।
ঠিক আছে, সেল হয়ে গেল রোজার ঈদের চাঁদাতের দিনে। তারপরে আবার কোরবানি ঈদের 3 মাস আগে তো এই রোজার ঈদের আগে রোজার ঈদের মধ্যে যেগুলো সেল করলেন, হাতে তো টাকা চলে আসলো। এই টাকাটা নিয়ে মনে করেন আবার আপনি নতুন গরু কিনলেন, কিনে মনে করেন যে তাতালা গরু কিনে সেগুলোকে ঈদের মধ্যে সেল করলেন। যাই হোক, রোজা শেষ, ঈদ শেষ। ঈদের পরে এখন কি করতে হবে? নতুন কালেকশন কিনতে হবে। অবশ্যই ঈদের পরে আপনি আবার সেই 50,000 টাকায় ব্যাক করবেন। 50,000 টাকা পিছে মনে করেন যে আপনি এদিকে যা লাভ করছেন খাবারের টাকা মাইনাস করে আমি বলে দিলাম 60টা গরুর 6 মাসের খরচ হলো 1.5 লাখ টাকা। আমি মনে করি, আমি বেশি করে ধরছি কিন্তু ভাই, এই 1.5 লাখ টাকা মাইনাস করে বাদ বাকি যে টাকা থাকলো সেই টাকার মধ্যে আপনারা 60টা গরু ক্রয় করবেন। ক্রয় করে আপনারা বিসমিল্লাহ বলে আপনাদের খামারে গরু পালন করা শুরু করে দেন। 6 মাস পরে বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে মানে ঈদের পরে, কোরবানি ঈদের পরে 6 মাস আপনারা এই 50,000 টাকা দামে গরু সেক্টরটায় থাকলেন। কোরবানির পরে এই সেক্টরটা থেকে বের হয়ে আসা তারপর আবার রোজার ঈদ চলে আসবে। দেখবেন যে কোরবানির 6 মাস পরে রোজার ঈদের একটা পারফরমেন্স চলে আসে। এরকম মানে জিগজাগ করে করে আপনি প্রত্যেক বছরে আপনার ইনকাম হবে 3-4 লাখ টাকা করে। খারাপ কোথায়? এটা কিন্তু শুধু গরু থেকে ইনকাম। পাশাপাশি যদি আপনি চান 500 পিস কোয়েল পালেন, 3,500 টাকা লাগবে 500 পিস কোয়েল কিনতে। একটা ঘর বানাতে লাগবে 10,000 টাকা। 10,000-এর মধ্যে একটা মজবুত একটা ঘর বানাবেন 100 জায়গার উপরে। 100 উপরে যদি মানে 1% জায়গায় যদি 20,000 টাকা খরচ করে যদি একটা ঘর বানাতে পারেন, 4-5 নেট, নিচে শুধু ইট, হাওয়া বাতাস যেন ঢোকে, এরকম করে বানাবেন। ঘর বানানোর পরে সুন্দর করে একদিনের বাচ্চা পাওয়া যায় কোয়েলের, যে বাচ্চাগুলো সম্ভবত সর্বোচ্চ বলে না, যেটাই বলেন মাস 2 পর থেকে ওরা ডিম পাড়া শুরু করে দেয়। অনেকে তো বলে 45 দিন পর থেকে ডিম পাড়ে, তো কথাটা কতটুকু সত্যতা আমি তা জানি না। তবে আপনারা যদি পালতে পারেন 500 পিস কোয়েল পাখির পাশাপাশি, তবে আমি বলতেছি 500 পিস কোয়েল পাখি পালার জন্য আপনার কাছে টোটালি ক্যাশ থাকতে হবে 20,000 টাকা, শুধু কোয়েল পাখি পালনের জন্য, ক্রয় সহ পালনের জন্য, ওষুধপত্র সব কিছু খরচ বাবদ এই ক্যাশটা থাকতে হবে। প্লাস আপনার একটা ঘর বানাতেও 20,000 টাকা আমাদের খরচ করতে বলতেছি কেন? তাহলে ঘরটা মজবুত হবে, ঝুঁকিমুক্ত ঘর হবে। মানে আল্লাহ না করুক একটা চিকাও যেন ঘরের মধ্যে না ঢুকতে পারে। একটা চিকা কিন্তু খুব খারাপ একটা জিনিস। চিকাটা কিন্তু কোয়েল পাখিকে খায়, বেজি কিন্তু কোয়েল পাখিকে খায়, বিড়াল কিন্তু কোয়েল পাখিকে খায়, শিয়ালও কিন্তু কোয়েল পাখিকে খায়। তো যাই হোক, এই জন্যই বললাম যে 20,000 টাকা হলো ঘর খরচ এবং 20,000 টাকা হলো কোয়েল খরচ। 20,000-এর মধ্যে 3,500 টাকা কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আর দেখবেন যে ধীরে ধীরে ওই কোয়েল পাখিরা যখন একটু বড় হতে লাগবে তখন ওদের খাওয়া খরচটা বাড়বে। ওরা মনে করেন যে পার ডে আপনার 500 কোয়েল পাখি তো যদি 1 টাকা করেও খায়, তাও আপনার কাছ থেকে 500 টাকা ওরা দিনে খাবে। এখন হয়তো আপনি ভাবতেছেন যে হাই রে, আমার তো এতগুলো গরুই তো দিনে এত টাকা খায় না। ভাবতেই পারেন, আমার তো এক গরু দিনে 500 টাকা খায় না। ভাবতে পারেন না? অবশ্যই ভাবতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে কি ভাই, আপনার পাখিগুলা যখন রানিং হয়ে যাবে, তখন একটা পাখি একটাই ডিম দিল, সে একটা ডিমের দাম তো আর 1 টাকা না। যদি 2 টাকাও হয়, আপনার কিন্তু পার পাখিতে 1 টাকা করে লাভ থাকতেছে। যদি 1 টাকা করে লাভ হয়, আপনার দেখেন যে 500 পাখি থেকে 500 পাখি যদি দিনে 500টা ডিম দেয়, 500টা ডিম সেল করে যদি আপনি 1,000 টাকা পান, সেই 1,000 টাকার মধ্যে আপনি সোজা কথা 500 টাকা মনে করেন যে এদের খাবার খরচ এবং 500 টাকা আপনার লাভ। যদিও কিন্তু 1 টাকা করে, কিন্তু 2 টাকা কিন্তু ডিমের দাম না। একটা কোয়েল পাখির ডিমের সর্বনিম্ন দাম হলো 3 টাকা। তো এই যে আপনাকে আমি একটা বুদ্ধি দিলাম, তো আপনারা গরুর পাশাপাশি কোয়েল পালন করতে পারেন, কোয়েল পাখিতে লাভ আছে। এবং আরও একটা কথা বলি, যদি আপনাদের যদি ঘৃণাপিত না থাকে, যদি গন্ধ সহ্য করার ক্ষমতা থাকে, যেহেতু আপনি গরু পালতেছেন সাথে কোয়েল পালতেছেন, আপনার যদি মনটা চায় তাহলে আপনি ভালো পার্সেন্টেন্সের 3 থেকে 4টা মানে মোটামুটি 5 পিস পাঠা ক্রয় করবেন। পাঠা মানে বুঝতেছেন তো? পাঠা কিনলে কি হচ্ছে, আপনি যখন পাঠাগুলোকে কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে যখন এলাকার মানুষেরা জানতে পারবে যে আপনার বাসাতে ভালো মানের পাঠা আছে, তখন কিন্তু এলাকা যত ছাগল পালকেরা আছে তারা সবাই কিন্তু আপনাদের বাসাতেই আসবে বিষ দেওয়ানোর জন্য। আর আমি বলতেছি এই বিজনেসটা কিন্তু খুব কম মানুষই করে, এবং এটা হলো বলতে পারেন অনেকে নিচু চোখে দেখে, অনেকে লজ্জার চোখে দেখে। যদিও যেখানে মানুষ বেশি লজ্জা পায়
যেটা মানুষ কম করে সেই কাজে সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশি লাভ হয়। তো আমার টার্গেট আছে, যাই হোক এটা আমি পরে শেয়ার করি। তো আপনারা যদি 5টা পাঠা পালন করেন, 5টা পাঠা যদি মানে 20 টাকা যদি দিনে যদি আপনার বাসায় যদি 5টা করে যদি ছাগি নিয়ে আসে মানুষেরা, তাহলে 5 দোকানে 10। বাংলা কথা, আপনার যদি দিনে যদি ওইখান থেকে যদি 1000 টাকা আসে, 1000-এর মধ্যে ধরে নেন 500 টাকা 5টা ছাগলের খরচ, যেহেতু পাঠারা একটু খায়, 100 টাকা বেশি তো খাবে না একটা পাঠা। তো ধরে নেন 500 টাকা মাইনাস 500 টাকার লাভ, এই দিকে কোয়েল থেকেও 500 টাকা। মানে আপনার কিন্তু ব্যবসা করলে একবার যখন রানিং হয়ে যাবে না, আপনার দেখবেন যে কোয়েল থেকে 500 আসতেছে, পাঠা থেকে 500 আসতেছে। কোনো দিন পাঠা থেকে 1000 আসতে পারে, কোনো দিন কোয়েল থেকে তার বেশিও আসতে পারে, বলা যায় না। দিয়ে দাম আপ ডাউন করা একটা বিষয় আছে, বা কমও আসতে পারে। তো এরকম যদি আপনার যদি দিনে যদি এই দুইটা থেকে যদি ছোটো ছোটো দুইটা ব্যবসা থেকে যদি আপনার যদি দিন ইনকাম হয় 1000 টাকা, আর ওইদিকে তো স্টকে আপনার কিন্তু মেইন যে মাল গরুগুলো কিন্তু আছেই। গরুর কথা কিন্তু বললাম না, গরু কিন্তু আছেই। আপনার এদিক থেকে আসতেছে মাসে 30,000, ওইদিকে আবার গরুও কিন্তু 6 মাস পরে কিন্তু প্রত্যেকটা গরু আপনাকে 30,000 টাকা করে দিয়ে যাচ্ছে। গরুগুলো থেকে মনে করেন যে মাসে আসতেছে 10,000, মানে 1 গরু থেকে 10,000, 2 গরু থেকে 20,000, 3 গরু থেকে, মানে ভালো কথা গরু আপনাকে প্রত্যেক মাসে 50,000 টাকা করে দিচ্ছে মাসে। এরকম একটা হিসাব। আপনারা যদি এভাবে যদি গরু পালন করতে পারেন, আপনার লস নাই, আপনি আল্লাহর রহমতে ভালো লাভ করতে পারবেন। ব্যবসায়িক আইডিয়া তো আমার ইচ্ছা আছে, আমি আমার ব্রেনে যেটা আসছে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি খুব তাড়াতাড়ি আমার বাসায় ধরে নেন এখন হাওলান আছে, মানে পাঠি আছে। তা আমি আমার এখন টার্গেট, আমি অত পাঠি পালবো না, আমি সর্বোচ্চ 1টা থেকে 2টা পাঠি পালবো শখে, মানে বাচ্চা নেওয়ার জন্য। তাও যে 2টা পাঠি পালবো সে 2টা একটু ভালো হতে হবে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো বিক্রি করে দিয়ে তার সাথে কিছু টাকা দিয়ে মনে করেন যে আমি 2-4টা আমি পাঠা কিনে নিয়ে আসবো, নিয়ে এসে মনে করেন যে আমি সেক্টরটা চালু করে দেবো। আর আমার এখন যোগ্যতা 2টা গরু পালন করার, আমি 2টা গরুই পালন করতেছি। আস্তে ধীরে এগোতে চাই, এত তাড়াহুড়ো নাই। এই বছরে না হোক, সামনের বছরে না হোক, তারপরে বছরে আমার সফলতা অবশ্যই আসবে। তো এইভাবে যদি আমি এগোতে পারি, আমার বিশ্বাস 500 কোয়েল, 5-7টা গরু, 4-5টা পাঠা, হ্যাঁ, এই কটা জিনিস নিয়ে আমি আলহামদুলিল্লাহ। আর আমার একটা মুদির দোকানও আছে। যদি আপনাদের যদি লজ্জা না থাকে, যদি অল্প কিছু টাকা থাকে, আপনারা সর্বপ্রথম দোকানটাকে খাড়া করেন। একটা জিনিস মাথায় রাখবেন, যে ব্যবসা আপনাকে নগদ টাকা দিচ্ছে সেই ব্যবসাটাকে চালু করতে হবে। তো আমি বলবো যে মুদির দোকান আপনাকে প্রত্যেক দিন টাকা দেবে, প্রত্যেক দিন শিওর টাকা দেবে। যত বেশি বেচা কেনা তত বেশি টাকা। আগে ফার্স্টে, মানে আমি আমার আইডিয়া থেকে বলতেছি, যদি কারো শরম নজর না থাকে, যদি কারো মানে অ্যাবিলিটি আমার মতন হয়, করেন, সমস্যা না। যদি আপনার অ্যাবিলিটি আরও উচ্চ হয় তাহলে অন্য কিছু করেন, তবে একটা ব্যবসা প্রথমে দাঁড় করান যেখান থেকে আপনি পার ডে টাকা পাবেন। তারপরে আপনি ধীরে ধীরে গরু, ছাগল, কোয়েল পাখি এগুলোর ব্যবসা চালু করে দিবেন। এবং এর পাশাপাশি যদি চান, দেশাল জাতের কিছু মুরগি পাওয়া যায়, একদম অরিজিনাল দেশি মুরগি। এই দেশি মুরগি আপনারা ক্রয় করতে পারেন। বেশি না, 10টা দেশি মুরগি কিনবেন, সাথে হলো একটা হলো মোরগ কিনবেন। মোরগের পাখাটা অবশ্যই বটি দিয়ে কেটে দিবেন, কারণ মোরগ এরা হলো বেঈমান, এরা হলো মনে করেন যে কখন কোথায় চলে যায় তার নাই ঠিক ঠিকানা। এই করাতে শুরু করতে পারেন। তো এখান থেকেও আপনার দেখবেন যে 6 মাস পর একটা মোটা অঙ্কের মুনাফা চলে আসবে। এই যে এত কিছু যে আপনি একসাথে পালন করবেন, আমার বিশ্বাস আপনি এগুলো থেকে আপনার বাসায় বসে মনে করেন যে আপনার পার মান্থ একটা সময় হয়তো বা প্রথম 1-2 বছর আপনার খুব কষ্ট হবে, কিন্তু যখন আপনি একবারে মানে সব কিছু ধরে উঠতে পারবেন, সব কিছু যখন রানিং হবে, তখন দেখবেন যে আপনার পার মান্থ 40,000 টাকা 35,000 টাকা করে আপনার কামাই হচ্ছে। কিন্তু হ্যাঁ, টাকাগুলো এক মুঠে না আসবে, দিনে দিনে আসবে, মানে প্রতিদিনই আসছে টাকা। আর তখন আপনি আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন, আপনার লাইফটাকে মনে করেন যে আপনি আরও সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, আজকে আমি অনেক কথাই বললাম, যেগুলো হয়তো বলা ঠিক হয়নি, অনেক কিছু ভুলও বলছি, অনেক কিছু ঠিকও বলছি। তবে ভিউয়ার্স, যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছু করেননি, তারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।